লেফটেন্যান্ট এম.জি. মুলাকরের ডায়েরি থেকে যে সিরিজটি চলছিল, আজ তার পঞ্চম পার্ট। আগের পার্টগুলো যারা দেখেননি তারা আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পারেন। তাহলে শুরু করা যাক। 9 ডিসেম্বর 1942। আজ মোহন সিং তার বাংলোর অফিসারদের আহ্বান করেছেন। তিনি বললেন, ব্যাংকক সম্মেলনের প্রস্তাবগুলি জাপ গভর্নমেন্ট এখনও অনুমোদন করেননি। স্থানীয় জাপ কর্তৃপক্ষের আচরণও আশাজনক নয়। তাছাড়া তার মতে আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের অধীনে হওয়া অসুবিধাজনক। 22 ডিসেম্বর 1942। আজ টোকিওতে রেডিওতে শুনলাম, জাপানি এরোপ্লেন কলকাতার ডক অঞ্চলে ও বজবজে পেট্রোলের ট্যাঙ্কের ওপর বোমা ফেলেছে। এবার ভারতবর্ষের পালা। 29 ডিসেম্বর 1942। এই কদিনে অনেকগুলি ঘটনা ঘটেছে। জিওসি মোহন সিং এবং আরও দুজনকে জাপানিরা গ্রেপ্তার করেছে। সৈনিকদের মধ্যে খুব অসন্তোষ চলছে এবং অনেকেই তাদের ব্যাজ ফেরত দিয়েছে। আইএনএ প্রায় ভেঙে গেছে। ভারতবাসী মাত্রেই দুঃখিত। গোলযোগের সংবাদ পেয়ে রাসবিহারী বসু এসেছেন। কর্নেল ইয়াকুরুর সঙ্গে নাকি তার অনেকক্ষণ কথা হয়েছে। কর্নেল শাহনওয়াজও ছিলেন তার সঙ্গে। 5 জানুয়ারি 1943। কর্নেল ইয়াকুরুর সঙ্গে আলোচনার পর স্থির হয়েছে যে জাতীয় বাহিনীতে যোগদান সম্পূর্ণ স্বেচ্ছামূলক হবে। ক্যাপ্টেন মোহন সিং যে সেনাবাহিনী গঠন করেছিলেন তার জায়গায় একটি নতুন সেনাদল গঠনের চেষ্টা চলছে। কর্নেল শাহনওয়াজও এজন্য খুব পরিশ্রম করছেন। 13 ফেব্রুয়ারি 1943। রাসবিহারী বসু সিঙ্গাপুর এসেছেন। যেসব সৈনিক জাতীয় বাহিনীতে থাকতে অসম্মত, আজ তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। কর্নেল এসি চ্যাটার্জিও বক্তৃতা দিলেন, কিন্তু আগের মতো উৎসাহ দেখা গেল না। মালয় ও সিঙ্গাপুরের সাধারণ ভারতীয় অধিবাসীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। এর ওপর জাপানিদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে স্বাধীনতা সংঘের মালয় শাখার সভাপতি এন রাঘবন পদত্যাগ করায় জাপানিদের বিরুদ্ধে মনোভাব খুবই প্রবল। 15 এপ্রিল 1943। আজ ক্যাম্পে সেনা সংগ্রহের জন্য একটি বক্তৃতার ব্যবস্থা হয়েছে। কর্নেল শাহনওয়াজ, ক্যাপ্টেন গুরুবক্স ধিলন এবং মেজর ধারা সভায় উপস্থিত ছিলেন। শাহনওয়াজ ও ধিলন দুজনেই পাঞ্জাবি এবং ব্রিটিশ রেজিমেন্টে ছিলেন। ধিলন জাতিতে শিখ। শাহনওয়াজ লাহোর হাইকোর্টের একজন জজের পুত্র। শাহনওয়াজ বললেন, আজাদ হিন্দ ফৌজ স্বেচ্ছাসেবক বাহিনী, যারা এতে যোগ দেবেন তারা টাকার লোভে বা মাইনের প্রলোভনে আসবেন না। তারা আসবেন দেশের প্রতি ভালোবাসার টানে। তারা পাবেন শুধু সামান্য হাত খরচ। যদি আমাদের সুদিন আসে তখন আমরা সবাই পুরো বেতন পাব। একজন সৈনিক বললেন, জাপানিদের প্রকৃত উদ্দেশ্য তো আমরা বুঝতেই পারছি না। তারা আমাদের স্বাধীনতা সংগ্রামের সাহায্যের প্রলোভনে ভুলিয়ে ভারতবর্ষকে নিজেরাই গ্রাস করে নিতে পারে। মেজর ধারা বললেন, আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছে ভারতের স্বাধীনতার জন্য। আমরা যদি দেখি জাপানের উদ্দেশ্য খারাপ, তাহলে জাপানিদের সঙ্গেও যুদ্ধ করব। আজ সভাস্থলে শুনলাম সুভাষচন্দ্র বসুও নাকি জার্মানি থেকে টোকিওতে এসেছেন। 28 এপ্রিল 1943। সিঙ্গাপুরে পূর্ব এশিয়ার ভারতীয় প্রতিনিধিদের নিয়ে এক সম্মেলন হয়ে গেল। রাসবিহারী বসু এই সভায় ঘোষণা করেন যে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আসছেন। তিনি তার হাতে সকল দায়িত্ব অর্পণের জন্য সকলকে অনুরোধ করেন। আমি আজ প্রায় 12 দিন জ্বরে শয্যাগত। ইচ্ছা সত্ত্বেও সবাই যোগ দিতে পারলাম না। রাসবিহারী বসুর ওপর সকলেরই বিশ্বাস ও শ্রদ্ধা আছে, কিন্তু গত কয়েক মাসের ঘটনার ফলে
আমাদের সকলের ধারণা হয়েছে যে তার মধ্যে দৃঢ়তার অভাব আছে। এই জন্য সুভাষচন্দ্র বসু ভার নেবেন। এ সংবাদে সকলেই যথেষ্ট আনন্দিত বলে মনে হল। 30 এপ্রিল 1943। আজ অফিসে সুভাষচন্দ্র বসুর বাণী দেখলাম। জার্মানি থেকে টোকিওতে পৌঁছে তিনি এটা দেন। বাণীতে বলা হয়েছে, গত মহাযুদ্ধের সময় আমাদের নেতৃবৃন্দ চতুর ব্রিটিশ রাজনীতিকদের ভাওতায় ভুলে প্রতারিত হয়েছিলেন। এজন্য 20 বছর আগে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে তাদের দ্বারা আর কখনো প্রতারিত হব না। 20 বছর ধরে আমরা স্বাধীনতার জন্য চেষ্টা করেছি এবং সময়ের প্রতীক্ষা করেছি। ভারতবর্ষের স্বাধীনতা সূর্যোদয়ের মুহূর্ত আজ এসেছে। আমরা জানি এমন সুযোগ আমাদের আর 100 বছরের মধ্যেও আসবে না। এই সুযোগের আমরা পূর্ণ সদ্ব্যবহার করতে দৃঢ় প্রতিজ্ঞ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসনের ফলে ভারতবর্ষের নৈতিক অবনতি, সংস্কৃতির বিনাশ, অর্থনৈতিক দারিদ্র্য এবং রাজনৈতিক দাসত্ব মাত্র লাভ হয়েছে। আমাদের স্বাধীনতা আমাদের নিজেদের অর্জন করতে হবে। আমাদের চেষ্টা ও স্বার্থত্যাগের ফলে আমরা যে স্বাধীনতা লাভ করব, আমাদের শক্তি দিয়েই তা রক্ষাও করব। 22 জুন 1943। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রধান কার্যালয় ব্যাংকক থেকে সিঙ্গাপুরে নিয়ে আসায় অসুবিধা হয়েছে অনেক। সিঙ্গাপুরে জিনিসপত্রের দাম বেড়েছে অসম্ভব। এখানকার ডলার ভারতবর্ষের 1.5 টাকার সমান। চাল কাট্টি হিসাবে বিক্রি হয়। এক কাট্টি আমাদের 1 পোয়ার কিছু বেশি, 1.33 পাউন্ড। চালের দাম প্রতি পাউন্ড $8 অর্থাৎ প্রায় 60 টাকা মন। শুনেছি আরও বাড়বে। অথচ বার্মায় চাল রয়েছে প্রচুর এবং দামও খুব সস্তা। কাপড় প্রায় দুষ্প্রাপ্য। নারকেলের দেশে একটা নারকেল কিনতে লাগে প্রায় 1 টাকা। রোগ হলে ওষুধ পাওয়া যায় না। চাল ও ময়দার পরিবর্তে ট্যাপিওকা ও মিষ্টি আলু চলছে। লোকে বাধ্য হয়ে তাই খাচ্ছে। মাখনের অভাব। তিল বা নারকেল তেলও পাওয়া যাচ্ছে না। রান্নার জন্য রেড পাম অয়েল ব্যবহৃত হচ্ছে। এতে নাকি ভিটামিন এ আছে প্রচুর। চাল বা ময়দা কিছু জোগাড় করতে হবে। 24 জুন 1943। আজ রেডিও শুনলাম। টোকিও থেকে সুভাষচন্দ্র বসু বক্তৃতা রাখলেন। তিনি বললেন, আমি আমার বন্ধুগণকে আমার ওপর বিশ্বাস রাখতে অনুরোধ করছি। যে ব্রিটিশ গভর্নমেন্ট সারা জীবন আমাকে অভিযুক্ত করেছে এবং 11 বার কারাগারে নিক্ষেপ করেছে, তারা আমাকে বশীভূত করতে পারেনি। ধূর্ত ও শক্তিমান ব্রিটিশই যখন আমাকে বশ করতে বা দমাতে পারেনি, তখন পৃথিবীর অন্য কোনো শক্তি তা পারবে না। আমি জার্মানি বা জাপানকে সমর্থন করে কিছুই বলতে চাই না। তাদের পক্ষ সমর্থন করে কিছু বলা আমার কাজ নয়। ব্রিটেনের ভাড়াটিয়া প্রচারকেরা আমাকে শত্রুর চর বলে অভিহিত করেছে। আমার সমগ্র জীবনই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ও আপোষহীন সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস। চিরজীবন আমি ভারতের সেবক। ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার সৌভাগ্য আমার 2 বার হয়েছে। আমার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি ভারতবর্ষের সেবক থাকব। পৃথিবীর যে অংশে আমি বাস করি না কেন, একমাত্র ভারতবর্ষের প্রতি আমার আনুগত্য ও অনুরাগ, এবং তা চিরদিনই থাকবে। 2 জুলাই 1943। আজ শুনলাম সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে এসেছেন। রাসবিহারী বসুর নেতৃত্বে যে স্বাধীনতার আন্দোলন আরম্ভ হয়েছিল, তার ব্যর্থতায় ভারতীয়দের মনে এক হতাশার ভাব এসেছিল। সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তিনি ভারতবর্ষের অবিসংবাদিত নেতা।
আগমনের সংবাদে সকলেরই মনে আবার আশার সঞ্চার হয়েছে। এবার হয়তো কিছু হতে পারে। 3রা জুলাই 1943। কাল ভারতীয় স্বাধীনতা সংঘের প্রতিনিধিদের একটি সভা হবে সিঙ্গাপুরে। শ্যাম, জাভা, বর্মা প্রভৃতি নানান স্থান থেকে প্রতিনিধিরা এসেছেন। আমিও প্রতিনিধির একখানা কার্ড সংগ্রহ করলাম। আজ সকালে রাসবিহারী বসুর সঙ্গে প্রতিনিধিদের ক্যাম্পে দেখা হলো। আমার সঙ্গী আলিম ভারতীয় স্বাধীনতা সংঘের পুরনো কর্মী এবং রাসবিহারী বসুর সঙ্গে পরিচিত। এই সূত্রে তার সঙ্গে কথা বলার এক অপূর্ব সুযোগ লাভ করলাম। তাদের কথার ফাঁকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি মনে করেন ভারতবর্ষ স্বাধীন হবে? তিনি বললেন, নিশ্চয়ই হবে। আমার সঙ্গী বললেন, আমরা আশা করি আপনার নেতৃত্বে ভারতবাসীর স্বপ্ন সফল হবে। আমার শরীর জরাগ্রস্ত, মনের উৎসাহের সঙ্গে তাল রেখে চলতে অক্ষম। অথচ এই কাজে প্রয়োজন এমন এক কর্মীর যার মনে আছে অনন্ত উৎসাহ ও দেহে আছে অদম্য কর্মক্ষমতা। এমন লোক কোথায় আছে? তিনি হলেন সুভাষচন্দ্র বসু। আমার বিশ্বাস আছে তার উপর, তিনিই পারবেন। গত সম্মেলনে আমি তার নাম প্রস্তাব করেছিলাম। এখানে আমি সংকোচের সঙ্গে বললাম, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন। লোকে বলে, বুঝেছি, রাঘবনের সঙ্গে গোলযোগ থেকে অনেক ভুল বুঝেছে। জাপানে বাস করলেও ভুলে যেও না আমি ভারতবাসী। ভারতের জন্যই আজীবন নির্বাসন যন্ত্রণা ভোগ করেছি, যৌবনের সেই ব্যর্থ স্বপ্নকে সফল করার আশায়। লোকে সেভাবে কিছু মনে করে না, সকলে আপনাকে শ্রদ্ধা করে, কিন্তু ভাবে আপনি জাপানিদের ভয় করে চলেন। না না না, সেটা ভুল। দেশের মুক্তির জন্য ব্রিটিশকে ভয় করিনি, আজ জাপানের বন্দুক কেউ ভয় করব না। কিন্তু মোহন সিংয়ের সঙ্গে জাপানিদের বিরোধের সময় আপনি কিন্তু বাধা দেননি। দেখো বাবা, একটা জিনিস দেখতে হবে। আমাদের না ছিল অর্থবল, না ছিল লোকবল। আমরা কিসের জোরে লড়াই করব বলতো? জাপানিদের সাহায্য আমি ঘৃণা করি, কারণ আমি চাই না প্রভুর পরিবর্তন, ব্রিটিশের পরিবর্তে জাপানি শাসন। এজন্যই আমি প্রাচ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভারতীয়দের একত্রিত করে তাদের অর্থ ও সামর্থ্যে আমাদের মাতৃভূমিকে আমরা নিজেরাই যাতে স্বাধীন করতে পারি তার জন্যই চেষ্টা করেছি। জাপানিরা ভারতের মাটিতে পদার্পণ করুক, এটা আমি চাই না। কিন্তু ভারতের বাইরে যে 30 লক্ষ ভারতবাসী আছেন, তাদের সংগঠন জাপানিদের সহযোগিতা ছাড়া গড়ে তোলা অসম্ভব। কারণ হাজার হাজার মাইল দূর থেকে এদের একত্রিত করা অন্য উপায়ে সম্ভব নয়। যেসব ভারতীয় সৈনিক যুদ্ধবন্দী হয়েছেন তাদের নিয়ে আমরা নিজেদের সেনা দল গঠন আরম্ভ করেছি। জাপানিরা না দিলে এদের আমরা পেতাম না। অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাদের এসব করতে হয়েছে। জাপানিরা নিজেদের যুদ্ধ নিয়েই অতি ব্যস্ত, তার ফাঁকেই আমাদের গায়ে হাত বুলিয়ে আমাদের কাজ করে নিতে হবে, ঝগড়া করে নয়। আমরা যদি সংঘবদ্ধ হয়ে উপযুক্ত সেনাদল গঠন করতে পারি, তাহলে আমরা নিজেরাই যুদ্ধ পরিচালনা করতে পারব। আমার সঙ্গী জিজ্ঞেস করলেন, আমরা যদি জাপানিদের ভারতে যেতে না দিই, তারা আমাদের অস্ত্রশস্ত্র দেবে কেন? দেবে, কারণ গরজ তাদেরও আছে। জাপান তার ক্ষমতার অতিরিক্ত দেশ দখল করেছে।
ভারতে যদি আমরা ইংরেজকে ব্যস্ত রাখতে পারি, তাহলে জাপান আমেরিকাকে ঠেকাতে পারবে। আপনি সুভাষচন্দ্র বসুর উপর ভার দেবেন বললেন, তাহলে আপনি কি থাকবেন না? আমি শুধু পরামর্শদাতা হিসেবে থাকতে চাই। আমাদের নেতার আদেশ পালনে উন্মুখ সৈনিক হিসেবে থাকতে চাই। আমার দিন ফুরিয়ে আসছে। স্বাধীন ভারতের মাটিতে শেষ নিঃশ্বাস ফেলতে চাই বাবা। রাসবিহারী বসুর চোখের কোণে জল দেখলাম। শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। 4 জুলাই 1943 সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে এসেছেন। সুদূর প্রাচ্যের বিভিন্ন জায়গায় ভারতীয় স্বাধীনতা সংঘের যেসব শাখা আছে, তাদের প্রতিনিধিদের সভা আজ হলো। সভাস্থলে আমার পরিচিত মাত্র কয়েকজনকে দেখলাম। রাসবিহারী বসু বললেন, আমি আজ ভারতীয় স্বাধীনতা সংঘের সভাপতিত্বের ভার সুভাষচন্দ্র বসুর ওপর দিচ্ছি। আমি বৃদ্ধ হয়েছি। এই কাজে প্রয়োজন এমন একজন নেতার, যিনি জাতিকে জয়যাত্রার পথে নিয়ে যেতে পারেন। সুভাষচন্দ্র বসু সৌভাগ্যক্রমে আমাদের মধ্যে এসেছেন। আজ থেকে তিনি আমাদের নেতা। নেতাজির নেতৃত্বে ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি লাভ করবে। জনতা নেতাজি সুভাষচন্দ্রের জয়ধ্বনি করল। সুভাষচন্দ্র তার অভিভাষণে বললেন, ভারতের বাইরে যে 30 লক্ষ ভারতবাসী আছেন, তারা যদি সংঘবদ্ধ হন, তাহলে তাদের চেষ্টাতেই ভারত স্বাধীন হতে পারবে। এই 30 লক্ষ ভারতবাসীকে নিয়েই স্বাধীন ভারতের সরকার প্রতিষ্ঠা করে কাজ আরম্ভ করতে হবে। তিনি ঘোষণা করলেন, অস্থায়ী আজাদিন সরকারের ব্যবস্থা শীঘ্রই করা হবে। পরাধীন ভারতবাসীর নিজের সরকার সকলের মনে এক নতুন উন্মাদনার সৃষ্টি করল। সভাস্থল আবার নেতাজির জয়ধ্বনিতে মুখরিত হলো।